উড়িষ্যা, সুইজারল্যান্ড, কোরাপুট প্রকৃতির এক স্বপ্নভূমি। বৈচিত্র্যের অগণিত রঙে আঁকা এই জনপথে আছে চুনাপাথরের অন্ধকার গুহায় ধ্যানে নিমগ্ন প্রাচীন গুপ্তেশ্বরের শিব মন্দির, যার প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক রহস্যময় অনুভূতি। আর আছে আশুতোষ ভট্টাচার্যের স্মৃতি জড়ানো ডুডুমার গর্জনরত জলপ্রপাত। দামাঞ্জরির বুক চিরে উঠে দাঁড়িয়েছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম হনুমান মন্দির। আর তালামালির সবুজ ঘাসে দিগন্তপানে ছুটে যাওয়ার মধ্যে খুঁজে পাওয়া এক মুক্তির উল্লাস। কখনো প্রচণ্ড বর্ষায় মেঘে ঢাকা পড়া উর্শিলের তেপান্তর, কখনো আবার অনিঃশেষ ইচ্ছে নিয়ে দেওমালির পাহাড়ে ওঠার পথে পথ হারানো। সব মিলিয়ে অনিশ্চয়তা আর অপূর্বভূত অনুভূতির সমাহারে রচিত হয়েছে আমাদের এই কোরাপুট ভ্রমণের গল্প। আজকে হচ্ছে 22শে জুলাই 2025, আর আমি এখন আছি হাওড়া স্টেশনে। ভিডিওর ক্যাপশন আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন যে এবারে আমাদের গন্তব্য হচ্ছে উড়িষ্যার কোরাপুট। এই কোরাপুটটা অবস্থিত হচ্ছে উড়িষ্যার একদম সাউদার্ন পার্টের একদম বর্ডারে। আর কলকাতা থেকে কোরাপুটের দূরত্ব হচ্ছে 900 কিলোমিটার, আর ট্রেন পথে দূরত্ব হচ্ছে 1047 কিলোমিটার। তাই কোরাপুট যাওয়ার জন্য সব থেকে ভালো এবং ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ট্রেন। এই কলকাতা থেকে একটাই ডাইরেক্ট ট্রেন আছে হচ্ছে কোরাপুট যাওয়ার, সেটা হচ্ছে সম্মেলেশ্বরী এক্সপ্রেস। এটা প্রত্যেক দিন হাওড়া থেকে রাত্রি 10টা 10-এ ছাড়ে এবং পরের দিন সন্ধ্যে 7টা নাগাদ পৌঁছায় হচ্ছে কোরাপুটে। মোটামুটি প্রায় 21 ঘন্টা সময় নেয় এই ট্রেনটা হচ্ছে হাওড়া থেকে ছেড়ে কোরাপুট পৌঁছাতে। এছাড়া ভুবনেশ্বর থেকে আরেকটা ট্রেন আছে, এটার নাম হচ্ছে হীরাখণ্ড এক্সপ্রেস, যেটা হচ্ছে সরাসরি যায় ভুবনেশ্বর থেকে কোরাপুট পর্যন্ত। আচ্ছা, এখন বাজে 10টা 13 আর ট্রেনটা ছাড়ার কথা ছিল 10টা 10-এ, মানে 3 মিনিট লেটে ট্রেনটা ছাড়ছে এখান থেকে। আমাদের এই ট্রেন জার্নির বেশ কিছুটা পার্ট হয়তো থাকবে এই ভিডিওতে, কারণ এই যে ট্রেন জার্নিটা খুব স্পেশাল। আর এই ট্রেন জার্নিটা কেন স্পেশাল সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে জানাবো। তবে এই ট্রেন জার্নিতে একটা অসুবিধা হচ্ছে, এই ট্রেনটায় এখনো কিন্তু প্যান্ট্রি কার চালু হয়নি বেশ বহুদিন ধরেই। তাই একটা অসুবিধা হচ্ছে কি, এখানে কোনো খাবারের সেরকম কোনো ব্যবস্থা নেই। তাই আপনারা একটা কাজ করবেন যে আপনারা আগে থেকে কিছু ড্রাই ফ্রুট ক্যারি করতে পারেন। এছাড়া যে আইআরসিটিসি যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো ইউজ করে যে স্টেশনে বেশিক্ষণ ট্রেনগুলো দাঁড়াবে সেটা আগে থেকে দেখে নিয়ে সেখান থেকে আপনি খাবারের ব্যবস্থা করতে পারেন। তবে ট্রেনে ইন্টারনেট পেতে একটু সমস্যা হচ্ছিল, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এইমাত্র আমরা এখানে ব্রেকফাস্ট করলাম। এখানে কিন্তু প্যান্ট্রি কার না থাকলেও মাঝে মাঝে আইআরসিটিসি এর কিছু মেম্বার্স আসছে, ওরা মানে খাবার নিয়ে আসছে। এখান থেকে ইডলি নিলাম আর হচ্ছে একটা ব্রেড অমলেট নিলাম, দুটোই পড়ছে কিন্তু 50 টাকা করে। আচ্ছা, এখন বাজে হচ্ছে 10টা, আর এখন আমরা এসে পৌঁছেছি এই সম্বলপুরে। আর এই যে সম্বলপুরের নাম অনুসারে কিন্তু এই ট্রেনটার নাম হয়েছে সম্মেলেশ্বরী এক্সপ্রেস, কারণ এখানে আছে একটা মন্দির, সম্মেলেশ্বরী মাতার পুজো হয় এবং সেই সম্মেলেশ্বরী মাতার মন্দিরকে কেন্দ্র করে এই স্টেশন, এবং সেই স্টেশনকে কেন্দ্র করে এই ট্রেনটার নাম হচ্ছে সম্মেলেশ্বরী এক্সপ্রেস। আপনাদের যে আমি বলেছিলাম যে আমাদের এই যে ট্রেন জার্নিটা আছে তার বিশেষ মানে কিছুটা পার্ট বা বেশ কিছুটা পার্ট এই ভিডিওতে রাখবো। তার কারণটা হচ্ছে যে এই যে কলকাতা থেকে যে কোরাপুটে ট্রেন জার্নিটা হয়, এটা ধরা হয় যে মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নি, প্রবাবলি দ্য বেস্ট। বিশেষ করে মানে আমরা বিকেলের দিকে একটা স্টেশনে পৌঁছাবো যার নাম হচ্ছে রায়গড়া। তো এই রায়গড়া থেকে কোরাপুটের এই যে লাস্ট জার্নিটা, এটা বলা হয় সব থেকে সুন্দর। তার কারণ এই যে রায়গড়া টু কোরাপুট যাওয়ার মধ্যে আমাদেরকে এই ট্রেনটা বা আমাদের জার্নিতে বা এই ট্রেনটা ক্রস করবে হচ্ছে 36খানা টানেল, 76খানা ব্রিজ এবং 180খানা হচ্ছে আঁকাবাঁকা কর্নার টার্নিং। মানে বুঝতে পারছেন যে এই জার্নিটা কেমন হতে চলেছে। তবে সব ভালোর মধ্যে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে মানে এই যে জিনিসটা আমি বললাম এক্সপিরিয়েন্স করার ব্যাপারটা বা জার্নিটা এক্সপিরিয়েন্স করার ব্যাপারটা, সেটা হয়তো অনেকটা পার্ট ঢাকা পড়ে যাবে সন্ধ্যার জন্য। তার কারণ মানে কোরাপুট যখন আমরা পৌঁছাবো অলমোস্ট রাত্রিবেলা, তো এই জায়গাগুলোতে আমরা সবকিছু এক্সপ্লোর করতে পারবো না। যেদিনকে ফিরবো মানে আমরা যখন কোরাপুট থেকে আবার কলকাতা ফিরবো তখন কিন্তু আমরা দিনের বেলাতে ট্রেনে উঠবো, তখন আশা করছি যে এই যে জার্নিটা আমরা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো।
এখন বাজে হচ্ছে 1:30 আর আমরা এসে পৌঁছেছি এখানে তিতলাগড় স্টেশনে। আর আমরা আইআরসিটিসি অ্যাপ থেকে খাবার বুক করেছিলাম, মানে দুপুরের লাঞ্চটা, সেটা হচ্ছে আমাদের এই তিতলাগড় স্টেশনে এসেই দিয়ে গেছে লাঞ্চটা। তো আমি খাবারটা দেখাচ্ছি, খাবারটা খাচ্ছি এবং দেখাচ্ছি এবং প্রাইসটাও বলছি। এছাড়া কিন্তু এখানে মানে এই যে ট্রেনে যেটা বলছিলাম আপনাদেরকে, আইআরসিটিসির বিভিন্ন মেম্বার এসে এসে কিন্তু জিজ্ঞেস করছে, ওইটা আলাদা, মানে ওটা অন্য জায়গা থেকে ওরা যেটা এখানে একদম ইন পার্সন এসে জিজ্ঞেস করছে, সেটার খাবার কিন্তু ওরা নিজেরাই অ্যারেঞ্জ করে দিচ্ছে। তো দুটো অপশন থাকছে, আপনি অ্যাপেও বুক করতে পারেন বা এখানে যারা খাবার প্রোভাইড করছে তাদেরকেও বলতে পারেন, আপনার যেটা মনে হবে সুবিধা। আমরা অ্যাপ থেকে অর্ডার করেছি আর দেখাচ্ছি খাবারটাকে যে খাবারটা কেমন। আচ্ছা, তো এখানে হচ্ছে এইরকম আমরা থালি নিয়েছি, এটা হচ্ছে এগ রাইস থালি। এগুলো দেখতে পাচ্ছেন যে একটা ডাল সামথিং কিছু একটা আছে, এটা মানে এগ রাইসের কোয়ান্টিটি এরকম, আর এটা হচ্ছে একটা আচার, আর এখানে মানে দুটো রুটি আছে, 2 পিস রুটি। হ্যাঁ, তো এটাই আছে হচ্ছে এরকম রুটি। তো এইটার দাম হচ্ছে নিয়েছে আমাদের আইআরসিটিসি অ্যাপ থেকে 220 টাকা করে। আর এটা অর্ডার করেছে হচ্ছে কড়াই পনির এইটা, আর এটা হচ্ছে এগ তরকা এরকম, আর সাথে আছে রুটি 300 টাকা, আর এটা 150। আচ্ছা, আমরা এখন খাবারটা খেয়ে দেখলাম যে মানে এই যে আমাদের থালিটা আছে সেটা মোটামুটি ভালোই খেতে, খারাপ না। মানে ডাল দিয়েছে, ডালটা অরহর ডাল, তো সেটা বেশ ভালো খেতে। তবে একটা জিনিসই মিসিং, একটা তরকারি থাকলে হয়তো জিনিসটা একটু ভালো লাগতো, সেটা একটু মিস করছি আর কি। ওভারঅল বাদ বাকি ঠিক আছে। রিতমদের এইটা কিন্তু টেস্ট খুব সুন্দর, মানে পনির বা হচ্ছে ওটা কি দিয়েছে জানো, তোর তরকা, তো সেটা রেকমেন্ডেড বেশি। লাঞ্চ সেরে দরজার বাইরে চোখ ফেলতেই মন যেন তৃপ্তির নিঃশ্বাস ফেলল। বাইরে একটানা ঝিরঝিরে বৃষ্টি, তার মধ্যেই সমলেশ্বরী এক্সপ্রেস নিজের ছন্দে ছুটে চলেছে, কখনো ধীরে আবার কখনো উন্মত্ত গতিতে। ট্রেনের 2 পাশ জুড়ে বিস্তৃত সবুজের মেলা, প্রকৃতির আপন ছন্দে চলছে রং আর গতির প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার মাঝেই একে একে দৃশ্যমান হচ্ছে নাম না জানা সবুজে ঢাকা পাহাড়, যেন মাথা উঁচু করে হাত বাড়িয়ে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। কোন দরজায় দাঁড়াবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। একদিকে দাঁড়িয়ে যখন প্রকৃতির সেই নির্ভার আবেশ গায়ে মেখে নিচ্ছি, তখনই অন্যদিক থেকে এক সতর্ক ডাক ভেসে এলো, ভাই এদিকে দেখ। যেন প্রতিটি দরজা খুলছে এক নতুন জগৎ, তবুও যা আসতে বাকি তার গন্ধ যেন বাতাসেই। কারণ ট্রেন তখনও রায়গড়ার সীমা ছোঁয়নি, সামনে অপেক্ষা করে আছে আরও কিছু অবাক রূপ, যেগুলো তখনও আমাদের চোখের আড়ালে। সো ফাইনালি আমরা এসে পৌঁছেছি হচ্ছে রায়গড়া স্টেশনে, যেটা এই লাইনে মানে কোরাপুট লাইনের ওয়ান অফ দ্য ফেমাস স্টেশন আর কি। আর এই রায়গড়া স্টেশনেই হয় হচ্ছে রেক রিভার্সাল ব্যাপারটা মানে হচ্ছে যে এখানে এতক্ষণ সামনে ইঞ্জিন লাগানো ছিল ট্রেনটা, তো এখন ইঞ্জিনটা চেঞ্জ হয়ে ওই পেছনে লাগানো হবে, এবং এইখান থেকে আবার হচ্ছে আমরা লাইন চেঞ্জ করে উল্টো দিকে যাব। আর এই রায়গড়াতে ঢোকার কথা ছিল কিন্তু দুপুর 3টের সময়, আর কিন্তু এখন বাজে হচ্ছে বিকেল 5টা, মানে অলরেডি এই ট্রেনটা এখন 2 ঘন্টা লেটে চলছে। এবার আপনারা হয়তো ভাবছেন যে মানে একই দিকে যাবে, আমি যখন বললাম আমরা যেদিক থেকে এসছি ট্রেনটা আবার সেই দিকে ফেরত যাবে, তো আপনারা হয়তো ভাবছেন যে তাহলে ওই দিকে গেলে তো আমরা হাওড়ায় পৌঁছে যাব। আসলে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে অনেকটা যদি কলকাতায় আমাদের যে ট্রেন সিস্টেমটা আছে তার সঙ্গে যদি তুলনা করি, তাহলে ভাবুন যে একটা ট্রেনকে যদি ব্যারাকপুরের দিক থেকে এসে আবার সেই ট্রেনটাকেই যেতে হয় হচ্ছে ওই আপনার ডানকুনি বা দক্ষিণেশ্বরের লাইনে, তাহলে ট্রেনটা কিভাবে যাবে? ট্রেনটা প্রথমে ব্যারাকপুর থেকে আসবে, ব্যারাকপুর থেকে এসে এখানে এই আমাদের দমদম স্টেশনে আসবে, সেখান থেকে আবার ট্রেনটা উল্টো দিকে মানে একটা ভি শেপের রাস্তায় গিয়ে দক্ষিণেশ্বর যাবে। তো যেহেতু লোকাল ট্রেনে 2 সাইডে ইঞ্জিন থাকে তাই ওরা যেতে পারে, কিন্তু এখানে এই ট্রেনটায় তো সামনে ইঞ্জিন ছিল, যেতে হবে আবার ভি শেপ করে ওই কোরাপুটের দিকে, তো ওই জন্য আমরা চেঞ্জ করে এখানে মানে ইঞ্জিনটা চেঞ্জ হচ্ছে এবং উল্টো দিকে আবার আমরা গিয়ে কোরাপুট পৌঁছাবো। ওই যে দূরে হচ্ছে ইঞ্জিনটা অলরেডি চলে আসছে, ইঞ্জিনটা এসে এখানে লাগাবে, এখানে কাপলিংটা হবে। আর এই রায়গড়া কিন্তু সমগ্র ওড়িশার দীর্ঘতম স্টেশন, তাই স্টেশনের শেষ প্রান্তে ছুটে ছুটে পৌঁছাবার আগেই ইঞ্জিনের কাপলিংটা হয়ে গেল। রায়গড়া স্টেশন ছেড়ে ট্রেন কিছুটা এগোতেই আবারও শুরু হলো সেই খেলা।
তবে এবার তা আরো জমজমাট। সন্ধ্যা নামার আগে পর্যন্ত আমরা যেন মিলিয়ে গেলাম বর্ষার প্রাণ সিঞ্চিত প্রকৃতির সঙ্গে। তার নিঃশ্বাসে ছিল নবজীবনের স্পর্শ, আর দূরের পাহাড়গুলো ছিল এক একটি ঢেউ। সময়ের গভীর সমুদ্রে নিঃশব্দে ভেসে থাকা নীরব স্বপ্নের মতো। ফাইনালি আমরা এসে পৌঁছেছি কোরাপুট স্টেশনে। এখন বাজে হচ্ছে 10টা 10। ট্রেনটা আমাদের মানে কোরাপুটে পৌঁছাবার কথা ছিল সন্ধ্যে 7টায়, বাট সেটা এসছে এই 10টা 10-এ, মানে প্রায় 3 ঘন্টা 10 মিনিট লেট। জেনারেলি এই ট্রেনটা কিন্তু লেট করে, সবসময় মোটামুটি লেট করে, বাট আজকের এই লেটটা কিন্তু এক্সট্রিম হয়ে গেছে একটু। এটা হচ্ছে কোরাপুট স্টেশন। আচ্ছা, আর এই সম্বলেশ্বরী ট্রেনটা কোরাপুটে আমাদের নামিয়েছে হচ্ছে 4 নাম্বার প্ল্যাটফর্মে, বাট মোস্ট প্রবাবলি আমাদেরকে 1 নাম্বার প্ল্যাটফর্মে বাইরে যেতে হবে, কারণ যে এক্সিট যে গেটটা আছে সেটা হচ্ছে ওদিকেই। তাই আমরা এখন এই ফ্লাইওভারটা দিয়ে 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, এবং 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে। এই যে সামনেই হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্ম। এই 1 নাম্বার প্ল্যাটফর্মের বাইরে থেকে কিন্তু আমরা বেরোচ্ছি। মোস্ট প্রবাবলি এই দিকে হচ্ছে এক্সিট গেটটা, আর এটা হচ্ছে কোরাপুট স্টেশনের বাইরেটা। কোরাপুট স্টেশনের বাইরে কিন্তু এখানে এরকম গাড়ির স্ট্যান্ড আমি দেখতে পাচ্ছি, আর এইখানটায় আছে টোটোগুলো স্ট্যান্ড। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে এই কোরাপুট বাস স্ট্যান্ডে। রেল স্টেশন থেকে কোরাপুট বাস স্ট্যান্ডটা দূরত্ব হচ্ছে ওই মোটামুটি 2.5 কিলোমিটার মতো। আর আমাদের হোটেল যেটা আছে, হোটেল শ্রীকৃষ্ণ, সেটা হচ্ছে এই বাস স্ট্যান্ডের একদম গায়ে সামনেই দেখা যাচ্ছে। আর ওই কোরাপুট স্টেশন থেকে এই অবধি আসতে অটো নিল হচ্ছে পার হেড 20 টাকা করে। আর এই কোরাপুট স্টেশনে একটাই মাত্র রিটায়ারিং রুম আছে, তবে সেটা রিভিউ কিন্তু খুব একটা ভালো না, কিন্তু সেই জায়গাটা মানে রিটায়ারিং রুমটা কিন্তু খুব সস্তা। তাই প্রয়োজনে আপনারা সেই রিটায়ারিং রুমটার ব্যাপারে একবার অনলাইন দেখে নিতে পারেন। আমরা পৌঁছে গেছি হোটেলে। হোটেলটার নাম হচ্ছে হোটেল শ্রীকৃষ্ণ, আর বাইরে থেকে প্রথম ইমপ্রেশনটা হলো এরম। আচ্ছা, এবার আপনাদের আমাদের যে হোটেল শ্রীকৃষ্ণ তার রুম টুরটা দিয়ে দিই। এটা হচ্ছে একটা ডাবল শেয়ারিং রুম। এই রুমটার নাম্বার দেখতে পাচ্ছেন 104। রুমের ভেতরে ঢুকে যে ফার্স্ট ইমপ্রেশন সেটা হচ্ছে এরকম। ঢুকেই একটা এখানে বেড আছে, এটা আপনি বলতে পারেন যে একটা কিং সাইজ দুজনের জন্য একটা বেড। এখানে একটা আলমারি আছে, এখানে একটা চেয়ার দিয়েছে, একটা ছোট টি টেবিল আছে, এখানে একটা আয়না, এটা হচ্ছে টিভি। যদি আমরা এখনো টিভিটা চালিয়ে দেখিনি চলে কিনা, বাট মনে হয় আমাদের টিভি লাগবেও না। আর এছাড়া এখানে সার্ভিসের জন্য এদেরকে একটা ফোন আছে, সেটা এখন আমরা ইউজ করে দেখিনি। আর আপনাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটা কেমন, এই দেখুন, এটা হচ্ছে টয়লেটটা, মানে অত্যাধুনিক যা যা থাকা দরকার সবকিছুই আছে, শুধু গিজারটা এখানে নেই। টয়লেটটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা, আরেকটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করে রাখি। আপনারা যদি এই বর্ষাকালের সময়টা বা অক্টোবরের সময়টা কোরাপুট আসেন, তাহলে কিন্তু এখানে এসি রুম নেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানকার ওয়েদার কিন্তু যথেষ্ট মনোরম। আর এই যে হোটেল শ্রীকৃষ্ণ সেটাও কিন্তু আপনাদের জন্য রেকমেন্ডেড, কারণ এই হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার স্টাফদের ব্যবহারও খুব ভালো। আর এই হোটেলটা অবস্থিত একদম প্রাইম লোকেশনে, যেখান থেকে আপনি সবকিছু খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারবেন। আর এই পর্যন্ত থাকছে আমাদের কোরাপুটের প্রথম পর্বের ব্লগটা। এই সবে আমরা এখানকার একটা স্থানীয় হোটেল তৃপ্তি থেকে ডিনার করে শুয়ে পড়ছি, আর কালকের থেকে শুরু হচ্ছে আমাদের কোরাপুটের সাইট সিইং। আর তাই সেই ভিডিওগুলো মানে সেই ব্লগগুলো দেখতে ভুলবেন না।